প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী শিক্ষক গণিত, ভুরুঙ্গামারী নেহালউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের গণিতের পরিমিতির 16 অধ্যায়ের ঘনবস্তু নিয়ে আলোচনা করব। ঘনবস্তু আমাদের সাধারণ গণিতে 3টা বস্তু সম্বন্ধে দেওয়া আছে। একটা হলো আয়তাকার ঘনবস্তু, ঘনক এবং বেলন। তারপরে অনেক ঘনবস্তু আছে, যেমন বেলন, বল, ফুটবল, এগুলান। আমরা সহজে বলতে পারি যে সকল বস্তুর আয়তন বের করা যায় সেই সকল বস্তু হলো ঘনবস্তু। তো প্রথমে আমি আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। আয়তাকার ঘনবস্তু 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তু আমরা অনেক কিছুই দেখে থাকি, যেমন বিভিন্ন কার্টুন, বক্স ইত্যাদি। এখানে একটা আয়তাকার ঘনবস্তু দেয়া আছে। আয়তাকার ঘনবস্তুর যেহেতু বলা হয়েছে 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ, এখানে সমতল পৃষ্ঠ উপরে একটা, নিচে একটা, দুই পাশে 2টা এবং সাইডে 2টা আরও আছে, এই মোট 6টা তল এবং ধার হইল 12টা। আমরা যদি ধরে নেই বস্তুটার দৈর্ঘ্য এবি সমান এ, প্রস্থ এডি সমান বি, উচ্চতা এইচ সমান হলো সি, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে এফ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো এফ। তারপর সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু সমতল আছে দুই পাশে সমান্তরাল 2টা করে তল থাকার কারণে আমরা 2 একবার গুণ দিতে পারি। তাহলে দৈর্ঘ্যের দিকে ক্ষেত্রফল এবি গুণন এডি যোগ, তারপরে প্রস্থের দিকে এডি ইন্টু এইচ, তারপর উচ্চতার দিকে এইচ ইন্টু এবি। এভাবে 2 ইন্টু এদের মান যদি বসাই, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক, এটা হবে এর ক্ষেত্রফল। আর আয়তন আমরা পাবো তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এবিসি ঘন একক। এখন আমি আলোচনা করব ঘনক সম্পর্কে। ঘনক হলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাকে আমরা ঘনক বলবো। তাহলে এটাও আয়তাকার ঘনবস্তু, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সবই একই সমান হয়, আমরা এ ধরে নেই, একে আমরা সংক্ষেপে ধারও বলতে পারি। ঘনকের ধার যদি আমরা এ ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য এফ সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার রুট ওভার। তাহলে এই 3 যদি বাইরে আসে তাহলে √3, এবং এর উপর স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার এবং রুট বাদ দিতে পারি এ। তাহলে √3 একক, এটা হলো এর কর্ণের দৈর্ঘ্য সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 গুণন, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এ গুণন এ যোগ এ গুণন এ গুণন এ। এইভাবে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2 ইন্টু 3a স্কোয়ার 6a স্কোয়ার বর্গ একক হবে এর সমগ্র তলের ক্ষেত্রফল, এবং আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এবিসি ঘন একক। আমি এখন আলোচনা করব বেলন সম্পর্কে। কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চারদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলে। এখন যেহেতু এটা আয়তক্ষেত্রকে ঘুরাইতে বলা হয়েছে, একটা বাহুকে তাহলে ফিক্স ধরা লাগবে। এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটাকে আমরা ফিক্স ধরলাম, এটা হলো অক্ষ। আর এই বাহুটাকে আমরা ঘুরাবো, ঘুরাইলে একটা পাইপের মতো বস্তু উৎপন্ন হবে। যেমন আমরা কলের পাইপ, টিউবওয়েলের পাইপ, আমরা এটা সবাই চিনি। এই পাইপের মতো বস্তুটা হবে, এই বস্তুটাকে বলা হয় বেলন বা সিলিন্ডার। যেটাকে ফিক্স ধরা হয়েছে ওটা হলো অক্ষ, আর যে বাহুটাকে ঘুরানো হয়েছে এটাকে বলা হয় সৃজক। তাহলে এইখানে চিত্রে আমরা দেখতেছি একটা সমবৃত্তভূমিক বেলন। এই ক্ষেত্রে দেখো উপরে একটা বৃত্তাকার তল আছে, নিচে একটা বৃত্তাকার তল, আর এই যে তলটাকে ঘুরিয়ে উৎপন্ন করা হয়েছে এটা হলো বক্রতল। তাহলে এখানে এই সিলিন্ডারের তল হলো মোট 3টা, 2টা বৃত্তাকার আর একটা হলো বক্রাকার। এই 3টা তল মিলে হলো সমগ্র তল। এখন যদি সিলিন্ডারটার উচ্চতা আমরা ধরি এইচ আর ভূমির ব্যাসার্ধ ধরি আর, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই/r স্কয়ার। যেহেতু ভূমিটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল তোমরা সবাই জানো পাই/r স্কয়ার, এজন্য ভূমির ক্ষেত্রফল পাই/r স্কয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr/h একক।
আমরা চিত্রে দেখিয়ে দিছি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে দুইটা যেহেতু বৃত্তাকার তল, ওই জন্য 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ যোগ করলে আমরা পেতেছি, এবং এই দুইটার ক্ষেত্রে আমরা কমন নিতে পারি 2 পাই আর প্লাস এইচ থাকলো। তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক, এটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবং আয়তন, আমরা জানি ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে কোনো বস্তুর আয়তন পাওয়া যায়। তাহলে ভূমির ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার গুণন উচ্চতা হলো এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা হলো আয়তন। এখন আমি একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতে প্রায় এ ধরনের সৃজনশীল থাকে। একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 6 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এখন আমরা এর আগে সূত্রে জেনেছি ঘনকের আয়তনের সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে আমরা ক নম্বর সমস্যাটা সমাধান করতে পারি। পাইপটির বাইরের বক্রপৃষ্ঠ এবং ভেতরের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। পাইপ, আমরা বলছিলাম পাইপ হলো দেখতে বেলনের মতো, যেহেতু এখানে পাইপটির বাইরের বক্রপৃষ্ঠ বলা আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে এখানে বক্রপৃষ্ঠ আছে এবং ভিতরে দুইটা বৃত্তাকার তল আছে, এদের ক্ষেত্রফলটা বের করতে হবে ভিতরের অংশের। পাইপের লোহার ওজন নির্ণয় করো। যেহেতু পাইপটা বেলন এবং বেলনের আয়তনের সূত্র আমরা জানি, সেই সূত্র দিয়ে আমরা এর আয়তনটা বের করে নিতে পারি। এখন দেখি আমরা এটা সমাধান কিভাবে করা যায়। ক নম্বরে আমাদের আছে কি, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 সেন্টিমিটার, এর আয়তন। তাহলে আমাদের প্রথমে কর্ণের দৈর্ঘ্যের দরকার, আর কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে ঘনকের ধার লাগবে। তা আমরা ধরে নিলাম ঘনকের ধার এ সেন্টিমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 সেন্টিমিটার, এটা তোমরা জানো। তাহলে √3 সমান আমাদের দেয়া আছে 8√3। এখানে √3 যদি বাদ দেই, এ সমান 8 সেন্টিমিটার। ঘনকের আয়তন হবে a কিউব, 8 কিউব 512 ঘন সেন্টিমিটার। আমাদের সৃজনশীলে বলা আছে পাইপের কথা। পাইপটা হলো বেলন বা সিলিন্ডার আকৃতির বস্তু, এবং প্রশ্নে আমাদের দেয়া ছিল পাইপের ব্যাস, কিন্তু আমাদের মূলত সূত্রে আছে ব্যাসার্ধ। আমরা যদি বাইরের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে পাইপের বাইরে ব্যাসার্ধ লাগবে। বাইরের ব্যাসার্ধ R1 সমান ব্যাস বাই হলো 2, তাহলে আমরা পেলাম 6 সেন্টিমিটার। ভিতরের ব্যাসার্ধ এভাবে আমরা 10/2 5 সেন্টিমিটার। উচ্চতা আছে 6 মিটার, এটা আমরা পাই 600 সেন্টিমিটার। পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু বাইরের ব্যাসার্ধ আমাদের R1, এই জন্য বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই R1 এইচ। মানগুলা বসাইলে আমরা পাইতেছি এই মানটা এত বর্গ সেন্টিমিটার। পাইপের ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল, ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। যেহেতু ভিতরের আমরা বের করব, এই ক্ষেত্রে আমরা 2 পাই R2 ইন্টু R2 প্লাস এইচ মানগুলো যদি বসায় দেই, তাহলে আমরা পাইতেছি এই মানটা হিসাব করে আমরা যে মানটা পাবো সেটা হলো তার ক্ষেত্রফল, ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল। নম্বরে ছিল আমাদের লোহার ভর। লোহার ভর বের করতে গেলে আমাদের পাইপের লোহার আয়তন বের করতে হবে। আমরা খ থেকে পেলাম পাইপের বাইরের ব্যাসার্ধ R1 = 6 সেন্টিমিটার, ভিতরের ব্যাসার্ধ হলো R2 = 5 সেন্টিমিটার, উচ্চতা H = 600 সেন্টিমিটার। সম্পূর্ণ পাইপের আয়তন, অর্থাৎ ভিতরে ফাঁকা এবং লোহা সহ যে অংশটা, এটাকে বলা হয় সম্পূর্ণ পাইপ। এটা পাই R1 স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। পাইপের ভিতরে আয়তন পাই R2 স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা মান বসায় দিতে পারি, অথবা একবারে আমরা মানটা বসায় দিতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ আয়তন থেকে যদি ভিতরের আয়তন ফাঁকা অংশটা বাদ দিই, তাহলে পাবো আমরা পাইপের লোহার আয়তন। তাহলে পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ। আমরা পাই এইচ কমন নিয়ে নিতে পারি, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। পাইয়ের মান, এইচের মান, R1 এবং R2 এর মান বসানোর পরে আমরা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই হিসাবটা আসতেছে 1,49,288.832 গ্রাম। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে কিলোগ্রামে পাবো 149
0.289 কিলোগ্রাম। আমরা আসন্ন মানটা নিয়ে নিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ক্লাসটা ফলো করবে, বাড়িতে পড়ালেখা করবে, প্রয়োজনে আমাদেরকে ফোন করে বা কমেন্টস করে আমাদের বলতে পারো যে স্যার আমাদের এই অংশটা আলোচনা করলে ভালো হয়, আমরা সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।